হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমাদের বিষয় হলো ক্রনিক বডি পেন থেকে কি ডিপ্রেশন হতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। আমাদের বিষয় যে ক্রনিক বডি পেন থেকে কি ডিপ্রেশন হতে পারে, এটা নিয়ে আপনি। দারুণ প্রশ্ন, কেননা আমরা গ্রসলি মানসিক অবসাদ বা ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন নিয়ে তো আলোচনা করি। এটা একদম নির্দিষ্ট প্রশ্ন, এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয় না। এই ধরনের মানে খুব যথাযথ নির্বাচন প্রশ্নের। দারুণ একটা প্রশ্ন যে ক্রনিক বডি পেন মানে শরীরের যে যন্ত্রণা হয় তার থেকে ডিপ্রেশন হতে পারে। অবশ্যই হতে পারে। এবং মজার কথা আমি আপনাকে বলি দর্শক বন্ধুদের সবার জন্য যে আবার মানসিক অবসাদ থেকেও কিন্তু বডি পেন হতে পারে। মানে উল্টোটাও সত্যি? একদম সত্যি। কেননা দেখবেন একটা টার্ম আছে OMS, মানে অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার। তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো মানুষ যে কোনো কারণে যদি ডিপ্রেসড হয় তাহলে তার বডি পেন শুরু হতে পারে? মানে সবার ক্ষেত্রেই হবে এমন না, হতে পারে। মেন ফিচার এটা একটা। আচ্ছা। তো এই যে OMS অর্গানিক মেন্টাল সিনড্রোম, মানে অর্গানিক সিমটম দেখাবে, মানে ফিজিক্যাল সিমটম দেখাবে মেন্টাল রোগের কারণে। তো সেটা ডিপ্রেশনের কারণে ক্রনিক পেন। আমরা আজকের আলোচনাটা আপনি যেখানে সীমাবদ্ধ রেখেছেন যে ক্রনিক পেন থেকে ডিপ্রেশন হয় কিনা, আমি বললাম হয়, এবং ভাইস ভার্সা, মানে ডিপ্রেশন থেকেও কিন্তু ক্রনিক পেন হতে পারে। খুব সংক্ষেপে আমরা যদি বুঝি, দেখুন একটু ব্রেনের নিউরোকেমিস্ট্রিটা তো বুঝতে হবে, বায়োলজিক্যাল পাথওয়েটা বুঝতে হবে। তো খুব সহজ, আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেখানে তো ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন, অক্সিটোসিন, এই সবগুলো যে আছে যারা মুড রেগুলেট করে, আমাদের পারসেপশনকে কন্ট্রোল করে। তো যখন নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের পেন পারসেপশনটাও কিন্তু আসতে শুরু করে। তাহলে ধরুন ডোপামিন, সেরোটোনিনের গন্ডগোলের কারণে আপনার ডিপ্রেশন হলো, এবারে সেই ডিপ্রেশনে আপনি ভুগছেন, কিন্তু তখন আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল। আচ্ছা। মানে পেন পারসেপশন শুরু হবে যদি ডোপামিন, সেরোটোনিনের এবং ওই নরএপিনেফ্রিনের ইমব্যালেন্স শুরু হয়। তাহলে আপনার প্রশ্নের উল্টো দিক থেকে আমি শুরু করলাম, মানে আপনি ডিপ্রেশনে আছেন, আপনার কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেল শরীরে, বডি পেন। কী কারণ হচ্ছে আপনি বুঝতে পারছেন না, কারণ কিন্তু ওই ডোপামিন, সেরোটোনিন ইমব্যালেন্স, এপিনেফ্রিনের ইমব্যালেন্স, এটা একটা কারণ। আচ্ছা, কোন কোন এরিয়াতে হতে পারে বডি পেন? বডি যে কোনো এরিয়াতে, ওভারঅল বডি এক হতে পারে। আচ্ছা। হেডেক হতে পারে। হেডেক তো থাকেই, কারণ ডিপ্রেশন হলেই একটা মানুষের স্লিপ প্যাটার্ন ইমব্যালেন্স হবে, তার থেকে তো হেডেক আসবে। আমি সেগুলো আসছি। তো যেমন ধরুন ইনফ্লামেশন কথাটা আমরা বুঝি যে ক্রনিক পেন যদি হয় ট্রিগার ইনফ্লামেটরি কন্ডিশনস ইন দ্য বডি। আচ্ছা। মানে ক্রনিক পেন ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করে। আবার এই ইনফ্লামেটরি কন্ডিশন মুডকে রেগুলেট রাখতে দেয় না। আর ডিপ্রেশন হচ্ছে সেই মুড ডিসরেগুলেশনের রোগ। ফলে একদম মানে পাথ হয়ে গেলো যে বডিতে যদি আপনার ইনফ্লামেশন থাকে বা কোনো ক্রনিক পেন থাকে, তাহলে তার থেকে বডিতে ইনফ্লামেশন হবে, যেটা কালক্রমে মুড সুইং তৈরি করবে। তো ডিপ্রেশনের প্রথম সিমটম হচ্ছে মুড সুইং, মুড ডিস্টেবিলাইজেশন। তাহলে সেই কারণেও হতে পারে। আচ্ছা, থার্ড হচ্ছে ব্রেনেরও কিছু চেঞ্জ হয়। ক্রনিক পেন যদি অনেকদিন চলতে থাকে বডিতে, কারণ আমাদের পেন সেন্সেশন সেন্টার, পেন আর টেম্পারেচার। দেখুন আমাদের জীবনে যত রোগ হয় না, তার প্রাইমারি দুটো সিমটম, পেন আর টেম্পারেচার, আর কিছু হয় না। দেখবেন যে কোনো রোগের দুটো সিমটম, যন্ত্রণা প্রাইমারিলি। হ্যাঁ, মানে ওটাই কমন, যন্ত্রণা আর তাপমাত্রা। আপনার পায়ে একটা ফোড়া হয়েছে, আপনার গায়ে জ্বর এসে গেল, ফোড়া তো পায়ে, তাই না? মানে আমাদের ব্রেনের ভেতরে দুটো সেন্টার, সেন্সেশন সেন্টার আছে, পেন আর টেম্পারেচার। তো যখন ব্রেনটা চেঞ্জ হয় কিভাবে না, ক্রনিক পেন যদি একজন মানুষের অনেক দিন ধরে চলতে থাকে, তাহলে তার ব্রেন স্ট্রাকচারের কিছু চেঞ্জ হয়। সেটা কোথায় না, দুটো এরিয়াতে চেঞ্জ হয়। একটা হচ্ছে প্রি ফ্রন্টাল এরিয়া আর অ্যামাইগডালা, এবং এই দুটো এরিয়াতে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। এবার আমরা তো সবাই জানি, এটা অনেকবার আলোচিত হয়েছে যে এই প্রি ফ্রন্টাল কর্টেক্স আর অ্যামাইগডালা, এই দুটো এরিয়া হচ্ছে মুড রেগুলেশন করতে, ঠিক রাখতে পারার এরিয়া। তাহলে সেখানে যখন স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, তখন মুড রেগুলেশনের গন্ডগোল হবে, সেটাই কালক্রমে অবসাদ ডেকে আনবে, ডিপ্রেশন ডেকে আনবে। তাহলে দেখুন ক্রনিক পেন থেকে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামাইগডালাতে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, সেই এরিয়াটা যেহেতু মুডকে রেগুলেট করে, তাহলে মুড রেগুলেশন নেই, সেটা কালক্রমে ডিপ্রেশনে চলে। মানে এই ব্যাপারটা শুনছি যত, আমার একটু মানে নিজেরই কেমন বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, আমি জানি না মানে এটা আপনাদেরও হচ্ছে কিনা। কিন্তু একটা জিনিস আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে ধরুন কারোর বডি পেন হয়েছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো মানে সে হয়তো পড়ে গেল খুব জোর, তাহলে তার দেহের কোনো একটা
অংশে লাগলো এবং তার বডি পেন সিভিয়ার শুরু হলো, সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে? না, সেখান থেকে আসবে না। আমি বলি, আপনি এর উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে সেই পেন তো কালক্রমে কমতে, মানে সে যদি ওষুধ নেয় বা মেকানিজমগুলো ফলো করে আস্তে আস্তে পেন কমতেই থাকবে, তাহলে তো অ্যাগ্রাভেট করছে না। যেমন ধরুন একটা সহজ এক্সাম্পল আপনিও বুঝবেন, যদি ধরুন পেটে কারোর ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, আচ্ছা, তাহলে তার ক্যান্সারের পেনও আছে প্রচণ্ড, তাই না? তো এই ক্যান্সার পেন কিন্তু মানে থামানো যাচ্ছে না, মেডিকেশন করেও নয়, অন্য কোনো প্রসিডিউরে গিয়ে, তাহলে পেন কিলার দিয়ে চলছে। তো এই পেন যখন এবং সেই পেন কিলার রিল্যাপস হচ্ছে তার সিমটম, মানে যখন মানে সিমটমটা আবার মানে অ্যাগ্রাভেট করছে সবসময় ওষুধের মানে অ্যাকশনটা কেটে গেলে, তাহলে সেই পেন নিয়ে এসে বাঁচছেন এবং কালক্রমে রোগ লক্ষণ যত বাড়ছে, ক্যান্সারের ইন্টেন্সিটি যত বাড়ছে, তত তার যন্ত্রণার মাত্রাও বাড়ছে। তার থেকে তার মধ্যে কিন্তু ওই ব্রেনের স্ট্রাকচারাল চেঞ্জগুলো হতে শুরু করছে, ফলেই তার থেকে মুড রেগুলেশনের প্রবলেম হচ্ছে, তার থেকে ডিপ্রেশন আসছে। আচ্ছা, তাহলে এবং দেখবেন ক্যান্সার বা যেসব মারণ রোগ তাতে যারা ভোগে, তাদের অন্যান্য মানসিক ভয়ও তো তৈরি হয় যে এই রোগ থেকে আমি বাঁচবো না, আর তো ফিরে আসবো না, তাই না, মুক্তি নেই, তার থেকে অবস্থা তো আসবে, সব মিলিয়ে তো একটা অবশ্যই আসবে। তাহলে দেখুন ক্রনিক পেন মানে রোগটা ক্যান্সার বা অন্য কোনো মারণ রোগ, তার থেকে ক্রনিক পেন, আর যেহেতু এর থেকে আমার মুক্তি নেই, কমপ্লিট কিওর নেই, সেই ভয় থেকে, হতাশা থেকে এই ডিপ্রেশন। আচ্ছা, আমার একটা প্রশ্ন এই প্রসঙ্গে আসছে মাথায়, সেটা হচ্ছে যে আমরা যে এটা আলোচনা করছি যে ক্রনিক বডি পেন থেকে ডিপ্রেশন, তো আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন যে ক্রনিক বডি পেনটাকে একটু যদি ডিফাইন করে বলে দিচ্ছেন। হ্যাঁ, মানে এটা এক্স্যাক্টলি আমরা কি মিন করতে চাইছি? বডির যে কোনো অর্গানে পেন হতে পারে সেখানকার কোনো রোগের কারণে, সেটা কিডনি রিজিয়নে হতে পারে, হার্টে হতে পারে। আচ্ছা, কার্ডিয়াক পেন হয় না মানুষের, রেনাল পেন হয় না, ব্রেনে পেন হয় না, হয়তো সেই রকমই। এবং আমি খুব সহজ করে দিই যে এই যে পেন, এর একটা ড্রেনিং এফেক্ট আছে। মানে পেন যদি চলতে থাকে না, তাহলে বডির মধ্যে কি হবে, মানে মনের মধ্যে একটা জিনিস আসবে, হোপলেস হবে মানুষটা, ফ্রাস্ট্রেটেড হবে। তো যেই পেনটা আমার কমছে না, ওষুধ খাচ্ছি তাও কমছে না, তো এই হোপলেসনেস, ফ্রাস্ট্রেশন, হেল্পলেসনেস, তাই না, ডাক্তারও ঠিক করতে পারছে না, সময় যাচ্ছে, তো এগুলো কিসের সিমটম? এগুলো তো ডিপ্রেশনের সিমটম। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, কোনো একটা ব্যাধি বা কোনো একটা রোগ থেকে, কোনো একটা অঙ্গে পার্টিকুলারলি মানে শারীরিক রোগ থেকে যন্ত্রণা হচ্ছে, শারীরিক যন্ত্রণা, এবং সেখান থেকে তার লং টার্ম এফেক্ট থেকে অবসাদ। তাহলে ব্যাপারটা সহজ হলো ভাব। মানে হঠাৎ করে কোথাও পড়ে গেলাম, লেগে গেল, সেখান থেকে হচ্ছে এমনটা নয়। কিন্তু আবার এরকম হতে পারে, দেখুন কত সহজ। ধরুন যে কারণে একটা শারীরিক রোগের কারণে রোগ যন্ত্রণা শুরু হয়েছে, রোগ যন্ত্রণা শুরু হলেই সাধারণভাবে ট্রিটমেন্ট তো প্রসেস চলছেই, তার মধ্যে রোগ যন্ত্রণা বাড়ছে কমছে, এই স্টেজ যখন চলছে তখন ফিয়ার আর অ্যাংজাইটি প্রচুর কাজ করে, বাবা এটা কমবে তো। তো এই ফিয়ার আর অ্যাংজাইটির ইটসেলফ তো আস্তে আস্তে ডিপ্রেশনের কারণ, এটা হতে পারে। আবার ধরুন আরও এভাবে বলতে পারি, পেন পারসেপশনটা আমরা এরকম করি, প্রত্যেকের পেন পারসিভ করার থ্রেশহোল্ড আলাদা তো প্রত্যেক মানুষের, মানে সহ্য করার ক্ষমতা, তার সহ্য করার ক্ষমতা যার কম, সে রীতিমতো অ্যাংজাইটিতে ভুগবে, ফিয়ারে ভুগবে, এবং তার থেকে সে ডিপ্রেশন। মানে এটা ডিপেন্ড করে কার, মানে রোগীর থেকে রোগী, মানে যার হচ্ছে তার কতটা ক্ষমতা রয়েছে পেন সহ্য করা, তার উপরেও ডিপেন্ড করে আপনি বলছেন। একদম। আবার উল্টো দিক থেকে এমন ভাবুন যে একজন ডিপ্রেসড ইন্ডিভিজুয়াল যে অবসাদে ভুগছে, সে তো প্রচণ্ড মানসিক ক্লান্তি, তার মোটিভেশন কমে যাচ্ছে, তার কোপিং স্কিলসগুলো কমে যাচ্ছে, এবং তখন তার যদি সামান্য একটা শারীরিক কোনো সমস্যা হয়, সেই যন্ত্রণা বা সেই কষ্টটা সে আর সহ্য করতে পারছে না, কেন মানসিক ওই কষ্ট সহ্য করতে করতে তার কষ্ট সহ্য করার ক্ষমতা এতটাই কমে গেছে যে শারীরিক সামান্য একটা সমস্যা, সেটা যদি যন্ত্রণার আকারেও আসে, সেটাকে তার কাছে এত বড় মনে হবে যে এটা আনম্যানেজেবল, আমি আর এখান থেকে বেরোতে পারবো না। সব মিলিয়ে সেই যন্ত্রণাটাকে আরও অ্যাগ্রাভেট করে দেবে, কেননা সে থ্রেশহোল্ড লেভেল ছাড়িয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা সেই ঘুরে ফিরে একটা জায়গাতে আসছে যে শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা, এবং তার উল্টোটাও হতে পারে, মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা আমাদের হতে পারে। আচ্ছা, এবার আপনার যেখানে একটা কনফিউশন হচ্ছিল সেই প্রশ্নের উত্তরে আসি, যে আপনি বলছিলেন যে কোন ধরনের যন্ত্রণা থেকে ডিপ্রেশন। একদম এবার নির্দিষ্ট করে আমি রোগের নাম বলবো শারীরিক, যেমন ফাইব্রোমাইয়ালজিয়া বলে একটি রোগ আছে, আর্থ্রাইটিস বলে রোগ আছে, আমরা এগুলো জানি, মাইগ্রেন আছে, তাই না, আর্থ্রাইটিস গাঁটের যন্ত্রণা, ফাইব্রোমাইয়ালজিয়াতে নার্ভ পেন হয়, মাইগ্রেনে মাথার যন্ত্রণা হয়, তারপরে ব্যাক পেন, সেগুলো যেটা লাম্বার স্পাইনাল স্টেনোসিস হয়, হয়তো এগুলো তাতে পেন হয়তো। তো এইগুলো কিন্তু পেন যখন কন্টিনিউ হতে থাকে, তার নিজস্ব কিছু একদম ডিপ্রেশনের, এই রোগ যাদের হয় তাদের ফাইব্রোমাইয়ালজিয়ার নিজস্ব ডিপ্রেসিভ সিমটম আছে, মানে ফাইব্রোমাইয়ালজিয়া হলে সঙ্গে ডিপ্রেশনের সিমটম থাকে, মানে ডাইরেক্টলি থাকে, মানে ওটার কারণে হচ্ছে এমন, ওটার সঙ্গে থাকে, আর্থ্রাইটিসের সঙ্গে থাকে, অনেক মানুষকে দেখেছি আমি যাদের আর্থ্রাইটিস আছে, আমি জানি না সিভিয়ার কতটা,
সেটা জানি না, কিন্তু আর্থারাইটিস নিয়ে অনেক মানুষ আছে যারা কিন্তু ডিপ্রেসড নয়। হ্যাঁ, সে তো আছে, সবার কথা বলি, সবার কথা সবার মানে কথা। বডি পেন থেকে মানে যে কোনো রোগের কারণে বডি পেন এবং তার থেকে ডিপ্রেশন এটা যে হবেই এমনটা নয়। পাথওয়েটা এরকম, আর্থারাইটিসে প্রবলভাবে ভুগছে, মেডিকেশন হচ্ছে, প্রসেস হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে, তাও মানে ম্যানেজ হচ্ছে না, তার কর্মজীবনে পারিবারিক জীবনে প্রচণ্ড অসুবিধে তৈরি হচ্ছে, তার থেকে তো তার ফ্রাস্ট্রেশন আসবে, সেই ফ্রাস্ট্রেশনটাই কালক্রমে ডিপ্রেশনে কনভার্টেড হচ্ছে। আরও যেটা বলতে পারি এই প্রসঙ্গটি শেষ করার আগে, যে স্লিপ ডিসরাপশন, ঘুমের যে গোলযোগ, তো ঘুমের গোলযোগ হলে কী হয়, আমাদের শরীর মানে সকালবেলা উঠলে খুব আনরিফ্রেশড লাগে, শরীরের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়, তো ফিজিক্যাল সিমটম এগুলো, তো তার থেকে তো ডিপ্রেশন চলে আসবে, কেন ঘুম মানে ইনসমনিয়া তো ডিপ্রেশনের একটা অন্যতম কারণ, একদম গাইডিং সিমটম, এটাকে আমরা বলি যে রেড লাইন সিমটম। যাই হোক, আরও একটা কারণ আমি বলবো একদম সহজে, যেটা হচ্ছে যে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরের কারণে এই কথাটা আমরা বলি। যেমন ধরুন প্রচণ্ড স্ট্রেসে যদি কেউ থাকে, যদি কেউ মেন্টাল ট্রমার মধ্যে থাকে, এবং যদি ফ্যামিলির লোকজন তার কাছে খুব একটা তার মানে সাপোর্টের প্রবলেম থাকে ফ্যামিলিতে, এবং ফ্যামিলির লোকজনই তার সহযোগিতা করছে না, তাহলে তার মধ্যে কী হবে, ডিপ্রেশন থাকবে, এবং সেটার কারণে এবারে স্ট্রেস থেকে পেন হতে পারে, মেন্টাল ট্রমা থেকে ফিজিক্যাল মানে মেন্টাল ট্রমা পিটিএসডি বলে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে ট্রমা স্ট্রেস ইন্টার রিলেটেড হয়ে যন্ত্রণাও তৈরি করে, আবার ডিপ্রেশনও ডেকে আনে, এরকম ব্যাপারগুলি সব এটা তার মানে ব্যাপারটা খুব শুনতে মনে হচ্ছে কিছুই না, আবার অনেক কিছু হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমাদের বেরোবার উপায়? হ্যাঁ, বেরোনোর সিম্পল যেটা উপায়, মানে পেন যদি যে রোগের কারণে হচ্ছে, যদি ফাইব্রোমায়ালজিয়া হয় তাহলে তার জন্য অ্যাড্রেস করতে হবে, বা আর্থ্রাইটিস হলে বা মাইগ্রেন হলে বা অন্য ক্যান্সার রোগ যাই হোক, সেগুলো করতেই হবে। কিন্তু আমি গ্রসলি যেটা বলবো যে এই যে ফিজিক্যাল পেনের এই সেন্সেশনের সঙ্গে ডিপ্রেশন যখন জুড়ে যাচ্ছে, একটা শারীরিক একটা মানসিক, তাহলে এর মাঝের সেতুবন্ধন করতে পারে কিন্তু সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি। সেক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্য নিয়ে, অবশ্যই সাইকোলজিস্টের পরামর্শক্রমে, এটা যদি মানে নেগেটিভ থট প্যাটার্নকে যদি এইভাবে ম্যানেজ করা যায় বা ওই থেরাপির মধ্যে দিয়ে সামলানো যায়, তাহলে পেন এবং ডিপ্রেশন এই দুটোকে ব্যালেন্স করে দেওয়া যাবে, এটা সম্ভব। আর মাইন্ড বডি টেকনিক বলে একটা টেকনিক্স আছে, যেটার মধ্যে মাইন্ডফুলনেস মেডিটেশন পড়ে, সেগুলো বা ধরুন অন্য ধরনের কিছু এক্সারসাইজ আছে মেন্টাল হেলথের, সেগুলো যদি প্র্যাকটিস করানো যায়, তাহলে ইমোশনাল এবং এই যে ফিজিক্যাল বার্ডেন, মানে ডিপ্রেশনটা ইমোশনাল বার্ডেন আর ক্রনিক পেনটা বডি পেনটা ফিজিক্যাল বার্ডেন, এই দুটো বার্ডেনকে মানে ইকুইলিব্রিয়াম করা যায় বা ব্যালেন্স করে দেওয়া যায়। আচ্ছা, এইভাবে মূলত করা হয়। সাধারণত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বেশি ব্যবহৃত হয়, মেডিকেশন সবসময় দরকার হয়। বিহেভিয়ার থেরাপি বলতে আপনি সাইকোলজির যে থেরাপি, সেগুলো তো নির্দিষ্ট সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের তত্ত্বাবধানে চালিয়ে যেতে হয় কিছুদিন, কিন্তু খুব সহজেই উপকার পাওয়া যায় এবং খুব কাঙ্ক্ষিত সাফল্য উপকারে আসে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কিভাবে সিভিয়ার বডি পেইন থেকে ডিপ্রেশন হতে পারে বা উল্টোটাও হতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।